আর এবার নজর রাখতে হচ্ছে যে খবরের দিকে। ইতিমধ্যে পাঠানখালী পঞ্চায়েতে চিঠি কলকাতা পুলিশের তরফ থেকে ভুয়ো বার্থ সার্টিফিকেট বাতিলের জন্য চিঠি দেওয়া হয়েছে। কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে যে চিঠি দেওয়া হয়েছে কি রয়েছে সেই চিঠিতে জানবো। আরো ডিটেইল এ বিষয়ে জানাতে পারবে অমিত রয়েছে আমার সঙ্গে। পাঠানখালী পঞ্চায়েতে চিঠি কলকাতা পুলিশের ভুয়ো বার্থ সার্টিফিকেট বাতিলের জন্য চিঠি দেওয়া হয়েছে। পাঠানখালী পঞ্চায়েতে প্রায় কত ভুয়ো জন্ম শংসাপত্র তৈরি হয়েছে আরো ডিটেইল এ বিষয়ে অমিতের কাছ থেকেই জানবো। অমিত, ইতিমধ্যে যে চিঠি দেওয়া হয়েছে কি রয়েছে সেই চিঠিতে? দেখো, জন্মের ভুয়ো শংসাপত্র জমা দিয়ে পাসপোর্ট তৈরি করার যে আবেদন জমা পড়েছিল কলকাতা পুলিশের, তার যে ভেরিফিকেশন করছে সেই সময় কিন্তু উঠে আসে পাঠানখালী পঞ্চায়েত থেকেই প্রায় ৩,৫০০ ভুয়ো জন্মের শংসাপত্র ইস্যু হয়েছে। গৌতম সর্দার, যিনি অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী, তার হাত ধরেই সেই সমস্ত ভুয়ো ৩,৫০০ শংসাপত্র ইস্যু হয়েছে, এমনটা কিন্তু কলকাতা পুলিশের দাবি। সেই সমস্ত শংসাপত্র, অর্থাৎ যে সমস্ত শংসাপত্র ইস্যু হয়েছিল গৌতম সর্দারের হাত ধরে, যে তথ্য ছিল না পঞ্চায়েত প্রধানের কাছে, সেই সমস্ত শংসাপত্র বাতিল করার জন্য আবেদন করে চিঠি দেওয়া হয়েছে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের তরফে। কলকাতা পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে যে পদ্ধতিতে এই সমস্ত ভুয়ো শংসাপত্র ইস্যু হয়েছে তার কোনো ম্যানুয়াল বুক বা পাঠানখালী পঞ্চায়েতে যে ম্যানুয়াল বুক, অর্থাৎ যে খাতা রয়েছে যেখানে হচ্ছে অনলাইনে শংসাপত্র ইস্যু হওয়ার পর তার যে রেজিস্ট্রেশন নাম্বার খাতাতে নোট করে রাখা হয়, এই ৩,৫০০ শংসাপত্রের ক্ষেত্রে সেই সমস্ত কিন্তু নোট করে রাখা নেই। শুধুমাত্র অনলাইনে এগুলো তুলে দেওয়া হয়েছে বিভিন্ন ব্যক্তিদের হাতে। সেই সমস্ত ৩,৫০০ শংসাপত্র বাতিল করার আবেদন করে পঞ্চায়েত প্রধানকে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে। কারণ কলকাতা পুলিশ যেটা মনে করছে, যে পদ্ধতিতে এই শংসাপত্রগুলো ইস্যু হয়েছিল তাতে একদিকে যেমন পঞ্চায়েত প্রধান নিজে জানতেন না, অন্যদিকে ম্যানিপুলেট করা হয়েছিল। অমিত, শুধু পাঠানখালী পঞ্চায়েত বলে না, একেবারে পঞ্চায়েত দপ্তরে সরকারি পোর্টালে যেভাবে কারসাজি হয়েছে আমরা দেখেছি। তুমি গতকালই বলছিলে আমাদের দর্শকদের, যে খবর আমরা দেখিয়েছি, ৩,৫০০ মাইনে কিন্তু ৩.৫ কোটি টাকা ব্যাংক অ্যাকাউন্টে। এবার লালবাজারের তরফ থেকে পঞ্চায়েত দপ্তরকেও চিঠি দেওয়া হলো, সেখানে কি রয়েছে? দেখো, লালবাজারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ যেভাবে এই মুহূর্তে ভুয়ো জন্ম এবং মৃত্যুর শংসাপত্র বিল হচ্ছে বা বেরিয়ে যাচ্ছে, তার বিনিময়ে টাকার লেনদেন হচ্ছে, এটি রুখতে হবে। এটা যে কোনোভাবে রুখতে হবে। রোখার ক্ষেত্রে কি, যে পোর্টাল বা সিস্টেম এই মুহূর্তে রয়েছে সেখানে সিকিউরিটি আরো কড়া করতে হবে। কারণ কোথায় গিয়ে সিকিউরিটি ব্রেক হচ্ছে তা তদন্ত করতে নেমে তদন্তকারী আধিকারিকরা জানাচ্ছে যে সরকারি যে জন্ম মৃত্যুর যে শংসাপত্র দেওয়ার জন্য যে সরকারি যে পোর্টাল রয়েছে সেখানে লগ ইন করার জন্য ইউজার অ্যান্ড পাসওয়ার্ড রয়েছে প্রত্যেকটা পঞ্চায়েত অফিসের ক্ষেত্রে। সেক্ষেত্রে খুব সহজেই সেই লগ ইনের ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা হচ্ছে, এবং পরবর্তী সময়ে শংসাপত্র যখন ইস্যু করা হচ্ছে এখানেই কিন্তু কারচুপি করা হচ্ছে বা কারসাজি করা হচ্ছে। যে অধস্তন কর্মীকে সেখানে দায়িত্বে বসানো হচ্ছে, যেমন গৌতম সর্দারকে সেখানে দায়িত্বে বসানো হয়েছিল, সে কার্যত পঞ্চায়েত প্রধানকে অন্ধকারে রেখেই নিজের মোবাইল নাম্বার পুট করে ওটিপি জেনারেট করেছে। এই সিস্টেমেই বদল আনার জন্য রাজ্যের পঞ্চায়েত দপ্তরকে চিঠি দেওয়া হচ্ছে লালবাজারের তরফে। কারণ লালবাজার মনে করছে এই সিস্টেমে কোথাও গিয়ে একটা বিভ্রান্ত তৈরি হচ্ছে। কারণ যেহেতু পঞ্চায়েত প্রধানের নাম্বার দিয়ে ওটিপি জেনারেট করতে হয়, সেক্ষেত্রে তার নম্বর যখন বদলে ফেলা হচ্ছে তার কাছে কোনো রকম নোটিফিকেশন আসছে না। এই নোটিফিকেশন যদি না আসে তাহলে পঞ্চায়েত প্রধান বা অধস্তন অফিসারের একেবারে চিঠিতে এটা রয়েছে। এবং এই যে কারসাজির কথা অমিত বলছিল, ঠিক এই কারসাজি করেই গোসাবা পঞ্চায়েতের অস্থায়ী কর্মী কত টাকা উপার্জন করেছে জানেন? ৩.৫ কোটি টাকা। হ্যাঁ, তার ব্যাংক অ্যাকাউন্টে তো ৩.৫ কোটি টাকা রয়েছে, কিন্তু তার বেতন কত? ৩,৫০০ টাকা। তারই অ্যাকাউন্টে যখন ৩.৫ কোটি, গত সপ্তাহে ভুয়ো বার্থ সার্টিফিকেট মামলায় এই গৌতম সর্দারকে পুলিশ হেফাজতে নিয়েছিল। তদন্তকারীরা কি দাবি করেছিলেন? ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি করেই কোটিপতি হয়েছেন এই গৌতম। পাসপোর্টের জন্য আবেদন, নথি হিসাবে দেওয়া বার্থ সার্টিফিকেটে গরমিল, এই নিয়ে একের পর এক অভিযোগ। সম্প্রতি তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। তারা জানতে পারে এসব ভুয়ো সার্টিফিকেট ইস্যু করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার পাঠানখালী গ্রাম পঞ্চায়েত থেকে, যেখানে বার্থ সার্টিফিকেট ইস্যু করেন গৌতম সর্দার, যিনি পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মী। গৌতমকে হেফাজতে নেয় কলকাতা পুলিশ।
তদন্তকারীরা তার ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখেন। জানা গিয়েছে গৌতমের বেতন 3,500 টাকা, অথচ তার ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে 3.5 কোটি টাকা। 2022 থেকে এই হিসেব বহির্ভূত টাকার রমরমা। ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরির নামে টাকা তুলতেন গৌতম। একটা বার্থ সার্টিফিকেটের জন্য 2,500 টাকা। দক্ষিণ 24 পরগনা সহ বিভিন্ন জেলায় রয়েছে তার এজেন্ট। সেই সব এজেন্টরাই গৌতমের অ্যাকাউন্টে টাকা পাঠাতেন। নগদেও তার অ্যাকাউন্টে লেনদেন হয়েছে। কিভাবে ভুয়ো সার্টিফিকেট ইস্যু করতেন গৌতম সর্দার? তদন্তকারীদের দাবি, বার্থ সার্টিফিকেট ইস্যুর কাজ করতেন গৌতম। এই সার্টিফিকেট ইস্যু করতে গেলে ওটিপি জেনারেট হয়। ওটিপি ঢোকে পঞ্চায়েত প্রধানের মোবাইল ফোনে, কিন্তু কারসাজি করে পঞ্চায়েত প্রধানের বদলে নিজের মোবাইল নাম্বার দেন গৌতম। এরপর একের পর এক ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু করেন। কলকাতা, হাওড়া, হুগলি জেলার অনেকেই ভুয়ো বার্থ সার্টিফিকেট পেয়েছেন। এভাবেই তৈরি করা হয়েছে 3,500 ভুয়ো বার্থ সার্টিফিকেট। মূলত জন্মের ভুয়ো শংসাপত্র তৈরি করা বাবদ যে টাকা গৌতম পেয়েছে সেই টাকায় গচ্ছিত রয়েছে ব্যাংক অ্যাকাউন্টে, দাবি কলকাতা পুলিশের। ক্যামেরা কাঞ্চনের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এবার 21শে জুলাইয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল জেলায় জেলায়। গোঘাটে 21শে জুলাইয়ের জন্য দেওয়াল লিখন শুরু। ধর্মতলা চলো ডাক দিয়ে দেওয়াল লিখন। গোঘাটের রঘুবাটি অঞ্চলে দেওয়াল লিখন দেখাচ্ছি সেই ছবি। 21শে জুলাই আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের একটা আবেগ যে আবার সামনে বছর আমরা কিভাবে চলবো, কিভাবে পথ চলবো, কিভাবে দলের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাব, সেই বার্তা শোনার জন্য আমাদের 21শে জুলাই সমস্ত কর্মীরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেয়। তারই প্রস্তুতি আজ শুরু হলো। আমাদের দেয়াল লেখন এবং আমরা কর্মীদের নিয়ে মিটিং করেছি 3টে পঞ্চায়েত সমিতি ধরে, এবং আমাদের অঞ্চল মিছিল শুরু হবে 21শে জুলাই ঠিক আগে। এবং প্রত্যেকটা বুথে বুথে আমরা প্রতি বছরের ন্যায় এবছরও আমরা গাড়ি নিয়ে কর্মীদের সুশৃঙ্খলভাবে ধর্মতলায় পৌঁছব। আজই তার 21শে জুলাইয়ের প্রস্তুতি আমরা নিলাম। পুলিশকে গালি বিতর্কে ফের অনুব্রতকে কড়া বার্তা তৃণমূল নেতৃত্বের। সেই সঙ্গে দ্বন্দ্ব ভুলে চলার বার্তাও দেওয়া হয়েছে। শনিবার 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে কেষ্ট কাজলকে নিয়ে আলাদা বৈঠক তৃণমূল নেতৃত্বের। 26শে বিধানসভা ভোটের আগে বীরভূমের কোর কমিটিকে একজোট হয়ে চলার নির্দেশ। হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো পড়তে যাব, তোকে বার করে নিয়ে আসবো। পুলিশকে গালি অনুব্রত মণ্ডলের। বীরভূমের প্রাক্তন তৃণমূল সভাপতির এই কীর্তিতে তুমুল বিতর্ক। সেই ঘটনার পর শনিবার প্রথমবার নেতৃত্বের মুখোমুখি অনুব্রত। শনিবার ভবানীপুরের সুব্রত বক্সির অফিসে 21শে জুলাইয়ের প্রস্তুতির বৈঠকে শীর্ষ নেতৃত্বের নির্দেশে বৈঠক। নেতৃত্বে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। 21শে জুলাইয়ের প্রস্তুতির বৈঠকের পাশাপাশি অনুব্রত মণ্ডলের সঙ্গে আলাদা করে বৈঠক করে ঘাসফুল নেতৃত্ব। জানা গেছে বীরভূমের কেষ্টর উদ্দেশ্যে তারা বলেন, এত প্রকাশ্য মন্তব্য কেন? এদিন ফের একবার অনুব্রত মণ্ডল জানান তিনি লজ্জিত। গালির অডিও ভাইরাল হতেই দল থেকে তাকে কড়া বার্তা দেওয়া হয়। তারপরেও তিনি লিখিতভাবে দুঃখ প্রকাশ করেন। তারপরেও বিতর্কে পুরোপুরি ধামাচাপা পড়েনি। গালির অডিওতে অনুব্রতর মুখে কাজলের নাম শোনা যায়। এই কাজল শেখ বীরভূমের জেলা সভাধিপতি। তার সঙ্গে অনুব্রত মণ্ডলের বিরোধ রয়েছে বলে শোনা যায়। দুজনেই বীরভূমে তৃণমূলের কোর কমিটির সদস্য। এদিন কেষ্ট কাজলকে নিয়ে আলাদা করে বৈঠক করে তৃণমূল নেতৃত্ব। প্রায় 20 মিনিট ধরে চলে বৈঠক। তাদের বলা হয়, অনেক ভেবেচিন্তে বীরভূমে দল কোর কমিটি তৈরি করেছে। কোর কমিটির সবাইকে একসঙ্গে চলতে হবে। 26শে ভোটের আগে নেতাদের মধ্যে দূরত্ব তৈরি করা যাবে না। কোনো ক্ষোভ থাকলে শীর্ষ নেতৃত্বকে জানাতে হবে, কিন্তু প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে মুখ খোলা যাবে না। কোনো বেফাঁস মন্তব্য করাও যাবে না। বীরভূম জেলার মধ্যে যে বিরোধের কথা আমাদের মধ্যে প্রচারিত হয়, কোথাও কোথাও দুটি নামকে কেন্দ্র করে আজকে তাদের সঙ্গে একটি যৌথ বৈঠকের মাধ্যমে সমস্ত কিছু সুন্দরভাবে মিলে গেছে। বীরভূম থেকে আমাদের রেকর্ড সংখ্যক মানুষ এইবার যৌথভাবে এই সমাবেশে যোগ দিতে আসে। জানা গেছে এদিন দ্বন্দ্ব মেটাতে কড়া বার্তা দিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বুঝিয়ে দিয়েছেন একজোট হয়ে লড়াইতেই ভোটে ভালো ফল পেয়েছে ঘাসফুল। আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধ হবে আলাপ আলোচনা সাপেক্ষে বীরভূম জেলাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাব রাজ্য নেতৃত্বের নির্দেশে। নেতৃত্বের নির্দেশের পরও বীরভূমে তৃণমূলের জট কাটেনি। এদিন কলকাতার বৈঠকের পর বীরভূমে কোর কমিটির বৈঠক ডাকেন বীরভূম জেলা তৃণমূলের চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়। 21শে জুন সেই বৈঠকের কথা কোর কমিটির সদস্যদের জানিয়েও দেন।
এর 1.5 ঘন্টা পর আলাদা বৈঠক ডাকেন অনুব্রত মণ্ডল। সেটা 25শে জুন। এতেই ক্ষুব্ধ আশিস বন্দ্যোপাধ্যায়। তিনি এ নিয়ে নেতৃত্বকে নালিশ জানিয়েছেন। বীরভূম জেলার 11টা বিধানসভা আছে, 11টাতেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা প্রার্থীরাই জয়যুক্ত হবে। বীরভূমে তৃণমূল ছাড়া কিচ্ছু নেই। পাখির চোখ 26এর বিধানসভা ভোট। এখন থেকেই কোমর বেঁধে ময়দানে তৃণমূল। এবারের 21শে জুলাই তাই বাড়তি নজর। শনিবার সেই সমাবেশের প্রস্তুতি বৈঠক হয় ভবানীপুরে সুব্রত বক্সির অফিসে। বৈঠকে ছিলেন তৃণমূলের সব সাংগঠনিক জেলার সভাপতি এবং চেয়ারম্যান। এছাড়া যে 2 জেলায় কোর কমিটি রয়েছে সেই কমিটির সদস্যরা। তৃণমূলের একাধিক শীর্ষ নেতাও এদিনের বৈঠকে ছিলেন। 21শে জুলাইয়ের সমাবেশ থেকেই 26এর বিধানসভা ভোটের দামামা বাজাতে চলেছে তৃণমূল। এবারকার 21শে জুলাই গুরুত্ব নিঃসন্দেহে অনেক বেশি। তার কারণ 2026-এ আমাদের পশ্চিমবাংলার নির্বাচন আছে। পশ্চিমবাংলাকে অর্থনৈতিক দিক থেকে অবরোধ করে একে সম্পূর্ণভাবে কোণঠাসা করে 21শে জুলাই সমাবেশকে অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ ভাবে অতীতের সমস্ত রেকর্ডকে ভেঙে আমরা 21শে জুলাই সমাবেশ বেলা 12টার সময় শুরু করব। অতীতের সমস্ত পাওয়া আসনের রেকর্ডকে আমরা ভেঙে আমরা 294 কাছে পৌঁছতে সক্ষম হব। আগামী দিনে বীরভূমের নেতাদের মধ্যে কতটা পারস্পরিক সংযোগ বজায় থাকে তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করছেন বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা। তবে মেগা সমাবেশের আগে শৃঙ্খলা যে অন্যতম বড় ইস্যু তা শাসক দলের নেতারা কার্যত বুঝিয়ে দিচ্ছেন দলের সমস্ত স্তরের নেতাদেরকে। ক্যামেরায় গোপাল ওঝার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।